করতে পারি। আচ্ছা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় চিকিৎসকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রামে। আমাদের আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রামটি এমআরসিপি-সিএইচ এর পার্ট 1 এর সামনে যে আ আম জুন ২০২৫ সেশনের পরীক্ষাকে কেন্দ্র করে আমাদের এই ব্যাচটি শুরু হতে যাচ্ছে। আ আজকের প্রোগ্রামে আমি সঞ্চালক হিসেবে আছি ডক্টর কানিজ ফাতেমা তন্নি। এছাড়াও আমাদের আজকের প্রোগ্রামে গেস্ট হিসেবে আছেন স্পিকাররা যারা আছেন, আমাদের সবার কথা আমরা একে, একে শুনবো। আ যাদের কাছ থেকে আমরা এমআরসিপি-সিএইচ এর প্রস্তুতির ক্ষেত্রে এবং আমরা প্ল্যানিং এর ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ পরামর্শ আমরা শুনবো। কারণ এখন আমরা এমন একটা মুহূর্তে আছি যে রিসেন্টলি এফসিপিএস পার্ট 1 পরীক্ষা আ অনুষ্ঠিত হয়েছে। আ আমরা আমাদের যারা দেখা যায় যে পরবর্তী পাস করার পরে বা পাস হোক আর না হোক, আমাদের দেখা যায় এই সময়টা মানে জানুয়ারি বা জুলাই ওই সেশনগুলো একটা ট্রানজিশন। মানে দেখা যায় একটা সিদ্ধান্ত নেয়ার যে আমি কোনটা বা প্ল্যানিং এর। তো এই আপনাদের এই অবস্থায় প্ল্যানিং এর এই সময়ে আ আমরা জেনেসিস এমআরসিপি সিএইচ টিমের পক্ষ থেকে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনার যে প্ল্যানিংটা যেন সুন্দর হয়। আপনি যাতে সুন্দর প্ল্যানিং নিয়ে আপনি আগাতে পারেন, সেই হিসেবে আমরা আমাদের আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রামটি আমরা উম আ সম্পন্ন আপনার ওরিয়েন্টেশন প্রোগ্রামের মাধ্যমে আমরা আমাদের যে স্পিকাররা যারা আছেন সবার কাছ থেকে আমরা আমাদের পরামর্শগুলো শুনবো। তো ১ম এ আমি চলে যাব আমাদের ১ম স্পিকার ডক্টর কানিজ ফাতেমা ম্যাম, যিনি এমআরসিপি যিনি যিনি অলরেডি এমআরসিপি সিএইচ যার ঝুলিতে অনেক ডিগ্রি রয়েছে। যিনি কনসালটেন্ট হিসেবে রয়েছেন পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি অ্যান্ড নিউট্রিশন বিভাগে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হসপিটালে। এছাড়া উনি সফলতার সাথে এমআরসিপি সিএইচ পার্ট 2 কমপ্লিট করেছেন। তো আমি ম্যামের কাছে অনুরোধ জানাবো যে একজন ডক্টর আ য মা বা ডক্টররা যারা হচ্ছে চাচ্ছেন যে একই সাথে সরকারি বা বেসরকারি বিভিন্ন জায়গায় যুক্ত আছেন। তো কারা আসলে হচ্ছে এমআরসিপি সিএচ এর প্ল্যানটা করবে বা কেন করবে বা কখন কোন মুহূর্তে অ্যাকচুয়ালি করা উচিত? এই সবকিছু নিয়ে আমাদের ডক্টরদের উদ্দেশ্যে বিস্তারিত বলার জন্য। জি, ডক্টর কানিজ ফাতেমা ম্যাম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি তোমাকে। তুমি কি শুনতে পাচ্ছ? জি, আমি শুনতে পাচ্ছি। জি। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আসলে তন্নি আমাকে ডিটেইলস বলতে বলেছে। এমার্জেন্সি কেন করব, কখন শুরু করব প্রিপারেশনটা। এখন প্রথম কথা হলো যে আমি এমআরসিপি স্টেজ এই পথে আমি কেন যাব। তো আমরা তো বাংলাদেশ মানে একটা ডেভেলপিং কান্ট্রিতে আমরা ডাক্তারি করছি, ডক্টর পেশেন্ট রিলেশনশিপ দেখছি। আমরা কেন আমাদেরকে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের একটা ডিগ্রি আমি কেন নিজেকে প্রিপেয়ার করব, মানে কেন আমার প্রথমটাই যে আমি একটা ইন্টারন্যাশনাল অপরচুনিটি যেটা আমি ঘরে বসেই করতে পারছি, প্রথম দুইটা পার্ট, তো সেই অপরচুনিটি আমি কেন হারাবো। আমার কাছে মনে হয় যে আমরা যারা আপনাদের একটু সিনিয়র এই পথে, আমাদের কাছে মনে হয় যে উই আর টু লেট টু ডু ইট। আমার কাছে মনে হয় যে আপনি যখন একই সাথে দেশের ডিগ্রি চিন্তা করছেন, দেশের ডিগ্রি একই সাথে আপনি ইন্টারন্যাশনাল একটা ডিগ্রি চেষ্টা অবশ্যই করবেন। করবেন এই কারণে, কারণ তখন আপনি আপনার যে গ্যাপ, কাজের গ্যাপ, স্কিলের গ্যাপ, নলেজের গ্যাপ, এটা বুঝতে পারবেন। এখন এর থেকে বড় কথা যে আপনার অপরচুনিটি কি, দেখেন মানুষের লাইফটা কখন কোথায় যে দাঁড়ায় এবং সার্বিক প্রেক্ষাপটে কার ডিসিশন কখন চেঞ্জ হয় এটা আসলে বলাটা কঠিন। তো আমাদের যে বয়সটা, যে এমবিবিএস পাস করার পরপরই যে আমাদের যে বয়সটা, এই বয়সে নলেজ গ্যাদারের কিন্তু হিউজ সুযোগ। আস্তে আস্তে আমরা ক্যারিয়ার, ফ্যামিলি নিয়ে এত বেশি এঙ্গেজ হয়ে যায় যে পড়ার খুব বেশি সুযোগ থাকে না। তো যে প্রিপারেশনে আমি এফসিপিএস পার্ট 1 করছি, রেসিডেন্সিতে ঢুকছি, ওই প্রিপারেশনটাকে যদি একটু আলাদা ডাইমেনশনে আমি করে থাকি তাহলে কিন্তু খুব ইজিলি আমি একটা ইন্টারন্যাশনাল পাথওয়েতে ঢুকে গেলাম। এখন প্রবলেম যেটা হয় সবার আগে, যেটা সবাই চিন্তা করে যে আমি এমআরসিপি স্টেজ, এটা ইউকের একটা পিডিয়াট্রিক পাথওয়ে, এটা ডিগ্রিও বলে না, যে একটা পাথওয়ে। তো আমি কেন প্ল্যাব করছি না, মানে আমি এমআরসিপি স্টেজে আমি কেন চিন্তা করবো। দেখেন এমআরসিপি স্টেজ আপনি কেন চিন্তা করবেন, যদি আপনি পেডিয়াট্রিক্সে কাজ করতে চান তাহলে আপনাকে এমআরসিপি স্টেজ এই লাইনে যেতে হবে। কারণ আপনি যখন শুধু প্ল্যাব, প্ল্যাব হলো একটা প্রফেশনাল একটা মানে জিএমসি রেজিস্ট্রেশন পেতে আপনাকে প্ল্যাব করতে হবে, এবং এই প্ল্যাব দেওয়ার পরে আপনি কিন্তু পেডিয়াট্রিক্সে যাবেন নাকি মেডিসিনে যাবেন নাকি অন্য সার্জারিতে যাবেন, এটা কিন্তু আপনি ঠিক করতে পারবেন না যে আপনি কোন লাইনে জব করবেন। বাট আপনি যখন এমআরসিপি স্টেজ এই ট্র্যাকে ঢুকে যাবেন,
এই এটা কমপ্লিট করে ফেলবেন, তখন কিন্তু আপনি পেডিয়াট্রিক্স এর রেজিস্ট্রার হিসেবেই আপনি ইউকে তে জব শুরু করবেন। আচ্ছা, আর ইউকে এর যে ট্রেনিং সিস্টেম, এটার যে প্রথম 3 বছর, এই প্রথম 3 বছরে কিন্তু আপনার ST1 ST3, তো এই ট্রেনিং পিরিয়ডটার মধ্যে কিন্তু বলা হয় যে কোর ট্রেনিং। এই কোর ট্রেনিং করতে করতেই আসলে MRCP-CH টা কমপ্লিট করে ফেলতে হয় যারা ST4 এ যেতে চায়, পেডিয়াট্রিক্স ট্রেনিং এ যেতে চায়, অ্যাকচুয়াল ট্রেনিং যেটা সেটা। তো আপনি যদি দেশে থেকে জাস্ট অনলাইন পরীক্ষার মাধ্যমে আমাদের গাইডেন্সে যদি পার্ট 1 এবং পার্ট 2, দ্যাট মিন্স সব টেস্ট এবং একিউবি কমপ্লিট করতে পারেন এবং ক্লিনিক্যাল পরীক্ষাটা সেন্টারে দিয়ে যান, তাহলে আপনি ST1 থেকে 3 পর্যন্ত আপনি এক্সামিশন পেয়ে গেলেন। আপনি জাস্ট ST4 এ যে এজ এ রেজিস্টার্ড পেডিয়াট্রিক্স ডক্টর হিসেবে আপনি কাজ শুরু করবেন। তুমি আর কিছু কি জানতে চেয়েছিলে কিনা আমার কাছে? জি। আ থ্যাংক ইউ ডক্টর কানিজ ফাতেমা ম্যাম। আ বলছিলাম যে একজন ডক্টর যেহেতু হচ্ছে অলরেডি আপনার এমসিপিএস তারপর এমডি সব আ গুলো ডিগ্রি আপনার ঝুলিতে আছে। সেক্ষেত্রে একজন ডক্টর অ্যাকচুয়ালি হচ্ছে কোন মুহূর্তে সাপোজ কেউ যদি এফসিপিএস এর কোর্সে থাকে, এফসিপিএস এর ট্রেনিং এ থাকে, তাহলে উনার অ্যাকচুয়ালি কোন সময় আসলে প্রস্তুতি শুরু করা উচিত? যেহেতু এখন মিড টার্ম আছে। আবার যারা ও হচ্ছে হ্যাঁ, জি, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমরা কখন আমরা এই ট্র্যাকে ঢুকবো দেখেন, আমি যেটা বলছিলাম, আমাদের যে ফাউন্ডেশন অফ ট্রেনিং, থিওরি অফ সায়েন্স এবং অ্যাপ্লাইড নলেজ, যেটা 3টা পার্ট না, এটার মধ্যে থিওরি অফ মানে টেস্ট যেটা, এই পার্টটা কিন্তু পুরোটাই থিওরিটিক্যাল, এবং এই পার্টের সাথে কিন্তু আমাদের যে নর্মাল গতানুগতিক এফপিএস, তারপরে এমডি যে পরীক্ষা, এগুলোর কিন্তু অনেকখানি মিল আছে। এবং যে ফাউন্ডেশনের প্র্যাকটিস যেটা, সেটাও কিন্তু আমাদের যে ক্লিনিক্যাল কোশ্চেন গুলো আসে পার্ট 1 এর ক্ষেত্রে বলেন অথবা মিড টার্মের ক্ষেত্রে বলেন, আমার কাছে মনে হয় যে আপনি এমআরসিপি সিএইচ যদি আপনি এই পথে আসতেই চান, আমার মনে হয় যে দেরি করার কোনো সুযোগ নাই। আপনি যে একই সময়ে যখন এফসিপিএস পার্ট 1 করছেন অথবা একটা মিড টার্ম পরীক্ষা দিচ্ছেন অথবা এমসিপিএস পরীক্ষা, দিস ইজ দ্য বেস্ট টাইম। দিস ইজ মানে এই পড়াটা আপনার জন্য মোটেই বার্ডেন না, বরং আপনি যখন এই পড়াটা করবেন তখন আপনার কাছে মনে হবে যে হ্যাঁ, আমি হয়তো আমার মিড টার্মের পড়া, এমসিপিএস এর পড়াতে যেটুকু নলেজের গ্যাপ ছিল ওইটুকু কাভার হয়ে গেল এই নলেজটা দিয়ে। শুননি? জি, ধন্যবাদ। আ অনেক ধন্যবাদ ডক্টর কানিজ ফাতেমা ম্যাডাম আপনার ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য। এছাড়া আমাদের এই জুনের আমরা যে জুন ২০২৫ সেশনের জন্য যে ব্যাচটি শুরু করতে যাচ্ছি, সেক্ষেত্রে কেউ যদি হচ্ছে আপনার আ উম ফপ এবং ট্যাস একসাথে বা আলাদা দেওয়ার ক্ষেত্রে কেউ যদি জানতে চায় যে অ্যাকচুয়ালি কোনটা, যদি কেউ একসাথে না দিয়ে আলাদা করে দিতে চায়, সেক্ষেত্রে কোনটা অ্যাকচুয়ালি আগে দেওয়া উচিত? আ সেটা একজন ডক্টর জানতে চেয়েছেন যে কোনটা আচ্ছা, আপনার আগে দেওয়া উচিত? দেখেন, সব টেস্টের পড়াটা এতটাই কাছাকাছি, আমার কাছে মনে হয় যে আসলে এই দুইটা পরীক্ষা আলাদা দিয়ে ফিনান্সিয়াল বার্ডেন নেওয়ার আমি কোনো যৌক্তিকতা দেখি না। আচ্ছা, এখন যদি আপনি মনেই করেন যে ঠিক আছে আমি একটা পার্ট আগে দিতে চাই, আমার প্রবলেম আছে, আমি 6 ঘন্টা পরীক্ষা দিতে পারবো না অথবা ফিনান্সিয়াল বার্ডেন আছে, তো সেই ক্ষেত্রে আপনার যদি কম এক্সপিরিয়েন্স থাকে ক্লিনিক্যাল সাইডে, যে একদমই নিউ, আপনি 6 মাসের ট্রেনিং নেই, সেক্ষেত্রে আপনি একই সাথে ট্রেনিং শুরু করেন, সাথে টেস্টটা দিয়ে ফেলেন, কারণ এটা পুরোটাই থিওরি এবং আপনার যে পার্ট 1 এর পড়া, রেসিডেন্সির পড়া পুরোটাই মিলে যাবে। জাস্ট 6 মাস ট্রেনিং এর সাথে আপনি একটু ক্লিনিক্যালি ওরিয়েন্টেড হয়ে গেলেন যে হ্যাঁ, এই পেশেন্টটা ব্রঙ্কিওলাইটিস, এটা এরকম, এই সিনারিও দিয়ে থাকে, আপনি 6 মাস পরে ফর্ম দেন। কিন্তু যদি আপনি একই সাথে, আমি একটু সাজেস্ট করবো যে দুইটা পরীক্ষা আপনি একই সাথে দেন, কারণ পড়াটা আপনি খুব বেশি ডিফার করতে পারবেন না, একই রকম পড়া, এবং জাস্ট এটা আসলে আপনি 2বার দেওয়া মানে আপনার ফিনান্সিয়াল একটু বার্ডেন নেওয়া। ধন্যবাদ ডক্টর কানিজ ফাতেমা ম্যাম। ইনশাআল্লাহ আমরা ম্যামকে আরো আমাদের বিভিন্ন স্পেশাল যে সেশন গুলো রয়েছে সেখানে আমরা পাবো। আমরা ম্যামকে আমাদের ক্লাসেও পাবো। আ আপনার ম্যামকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে ম্যামের মূল্যবান পরামর্শ দেওয়ার জন্য। থ্যাংক ইউ আ সুমনি, সবার জন্য শুভকামনা। আপনারা, আমার মনে হয় যে যেটা ভালো কাজ শুরু করতে হবে সেটা যত তাড়াতাড়ি করা যায় এটাই ভালো, জীবনটা ছোট। থ্যাংক ইউ। আ ধন্যবাদ। এ পর্যায়ে আমরা চলে যাব আমাদের পরবর্তী স্পিকার। আমাদের সাথে পরবর্তী স্পিকার হিসেবে রয়েছেন ডক্টর মুবিনা নুজহাত চৌধুরী আপু। আ যিনি আ যিনি আ এমআরসিপি সিএইচ কমপ্লিট করেছেন এবং একই সাথে উনি ফেজ বি রেসিডেন্ট হিসেবে রয়েছেন পেডিয়াট্রিক হেমাটোলজি অ্যান্ড অনকোলজি বিভাগে এবং একই সাথে উনার এফসিপিএস পার্ট 1 ও উনি করেছেন। তো সবকিছু মিলিয়ে আপুকে অনুরোধ জানাবো যে অ্যাকচুয়ালি এমআরসিপি সিএইচ এর ক্ষেত্রে কিছু প্রশ্ন, কিছু দ্বিধা সবসময় অনেকেরই রয়ে যায় যে
অ্যাকচুয়ালি আমি যেমন আপু যেহেতু হচ্ছে আমাদের স্পিকার যে তিনজন রয়েছে সবাই অ্যাকচুয়ালি বিসিএস হোল্ডার, গভর্নমেন্ট জবে আছেন। তো অ্যাকচুয়ালি অনেকেই জানতে চায় যে আমি আমি গভর্নমেন্ট জবে আছি, আমার জন্য কি এখন এটা উপযুক্ত হবে কিনা, বা আমার এটা এই যে আমি এত সময় দিয়ে এই আরেকটা ডিগ্রির জন্য আমি পড়াশোনা করব, বা এখানে ফিনান্সিয়াল বিষয় তো আছে, তারপর হচ্ছে সময়ের বিষয় আছে, পড়াশোনা সবকিছু মিলে অ্যাকচুয়ালি হচ্ছে একজন গভর্নমেন্ট ডক্টর যদি হচ্ছে চিন্তা করে যে আমার ভবিষ্যৎ কি, পরবর্তীতে আমার ভবিষ্যৎ কি হবে এই এমআরসিপি, বা আমার কতদিন সময় লাগতে পারে, এই এই কথাটা অনেকে রয়ে যায়, মানে অনেকে জানতে চায় যে কতদিন সময় লাগতে পারে আমার এমআরসিপিসিএস কমপ্লিট করতে, অথবা হচ্ছে আম, আমি কি করব ভবিষ্যতে, বা আমি এমআরসিপিসিএস নিয়ে বাংলাদেশে আমি কি করতে পারি, বা আমি কোন কোন দেশে, দেশের বাহিরে আমার জন্য কোন কোন দেশে আমার জন্য স্কোপ রয়েছে। তো ইভেন এটাও অনেকে জানতে চায় যে আমার জন্য হচ্ছে আপগ্রেডেশনের বিষয়টা, যে আমি বাংলাদেশ থেকে কেন গভর্নমেন্ট জব ছেড়ে এমআরসিপিসিএস নিয়ে আমি কেন দেশের বাইরে যাব। এই প্রশ্নগুলো অনেক ডক্টরাই করে থাকেন। আমি ডক্টর মুবিনা নূরজাহান চৌধুরী আপুকে বলবো আমাদের ডক্টরদের উদ্দেশ্যে আপুর মূল্যবান পরামর্শ দেওয়ার জন্য। জি, ডক্টর মুবিনা আপু আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, হয়তো ডক্টর মুবিনা আপু এই মুহূর্তে ডিসকানেক্টেড রয়েছেন। আমি একই প্রশ্ন, যেহেতু আমি বলেছি যে আমাদের তিনজন স্পিকারই হচ্ছে গভর্নমেন্ট জবে রয়েছেন, আমি ডক্টর মুনিরা আপুর কাছে সেম প্রশ্নগুলোই ডক্টর মুনিরা আপুর কাছে আহ, আহ, থাকবে। ডক্টর মুনিরা আপু এমআরসিপিসিএইচ কমপ্লিট করেছেন এবং ডিসিএইচ কমপ্লিট করেছেন ইউকে, এবং একই সাথে ফিসবি রেসিডেন্ট হিসেবে রয়েছেন জেনারেল পেডিয়াট্রিক্সে, এবং এফসিপিএস পার্ট 1 করেছেন পেডিয়াট্রিক্সে। আমি আপুকে অনুরোধ জানাবো এই প্রশ্নগুলো ডক্টরদের উদ্দেশ্যে বলার জন্য, পরামর্শগুলো। জি, ডক্টর মুনিরা আপু আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি। জি জি আপু, কন্টিনিউ করেন। জি। আচ্ছা, এখানে আহ, যেটা তন্নিকে ধন্যবাদ কোশ্চেন গুলো করার জন্য। আসলে এগুলো খুবই কমন কোশ্চেন যেগুলো আসে সবার মনে আসে। তো যেটা আমি বলি আমার ক্ষেত্রে, মানে যেটা হচ্ছে আমরা যখন যারা সরকারি চাকরিতে ঢুকি, তো সরকারি চাকরিতে ঢোকার পরে ওই সময়টা যেটা থাকে, ওই সময়টা আসলে এমনি কিন্তু পড়াশোনার চাপটা কম থাকে উপজেলা লেভেলে। আমরা জাস্ট খালি ডিউটিটাই করি। তো ওই সময় হচ্ছে পড়াশোনার সুযোগটাও বেশি থাকে। তো আমার মনে হয় সবারই ওই সময়টা কাজে লাগানো উচিত। ওই সময়টাকে কাজে লাগিয়ে হচ্ছে ওই সময়টা পড়াশোনা করা উচিত। এবং এমআরসিপিসিএইচ এর জন্য যেটা কানিজ ফাতেমা ম্যাম বললেন, যে যেহেতু পার্ট 1 এবং পার্ট 2 দুইটা পার্টই হচ্ছে আমরা অনলাইনে দিতে পারতেছি ঘরে বসে। তো এই এই সুযোগটা কাজে লাগানো উচিত। এবং যারা গভর্নমেন্ট জবে আছেন সেই সময়টা যেটা বললাম, যেটা ফাঁকা সময় পাওয়া যায় ওই সময়টা মানে হয়তো এটা আপনার যেটা হবে যে পড়াশোনার মধ্যেও সবসময় থাকা হবে। আমরা যেমন অনেকে বলি যে কোর্সে ঢোকার পরে তারপরে আমরা যারা গভর্নমেন্ট জব হয়, মানে আমার ক্ষেত্রেও যেটা হয়েছে যে আমরা গভর্নমেন্ট জবের ওইখান থেকে মানে কোর্স থেকে ছুটি নিয়ে মানে কোর্স থেকে আবার হচ্ছে আমরা গভর্নমেন্ট জবে গেলাম, ওইখানে 2 বছর 2.5 বছর থাকলাম। ওই সময়টা দেখা যায় পড়াশোনার একটা গ্যাপ হয়ে যায়। তো ওই সময়টা যদি আপনি এমআরসিপি সিএইচ এর জন্য প্রিপারেশন নেন তাহলে আপনার পড়াশোনার গ্যাপটা থাকবে না, পড়াশোনাটা সবসময় একটা চর্চার মধ্যে থাকবে। তো এটা একটা খুবই একটা ভালো সুযোগ আমি মনে করি। তো সবারই এই সময়টা এবং সুযোগটা কাজে লাগানো উচিত। আর সময়ের যে ব্যাপারটা, মোটামুটি আমি যেটা বুঝলাম যে পার্ট 1 পরীক্ষা তো হচ্ছে বছরে 3 বার করে হচ্ছে, পার্ট 2 পরীক্ষা বছরে 2 বার করে হচ্ছে। তো মোটামুটি যেটা দেখা যায় যে 2 বছরের মধ্যে আপনি ক্লিনিক্যাল সহ শেষ করে আসতে পারেন যদি আপনি মানে একটার পর একটা অ্যাটেম্প করেন আর কি। 6 মাস সময় নিয়েও যদি করেন তাহলে হচ্ছে পার্ট 2টা কমপ্লিট হয়ে যায়। এবং পার্ট 3 যেটা, সেটা হচ্ছে ডিপেন্ড করে আপনি কোথায় পরীক্ষা দিচ্ছেন, ওইখানে সিটের অ্যাভেলেবিলিটি কতটুকু, আপনি হচ্ছে সিট পেতে আপনার কত সময় লাগতেছে। যদি আপনি একবার অথবা 2 বার হচ্ছে সিটের জন্য আবেদন করার পরে আপনি যদি সিটটা পেয়ে যান, তাহলে হচ্ছে 2-2.5 বছরের মধ্যে মোটামুটি আপনি এই ডিগ্রিটা আপনার গোছায় আসবে। এবং পাশাপাশি তো আপনি অবশ্যই আপনি এফসিপিএস এর ট্রেনিং এ আছেন অথবা আপনি রেসিডেন্সি কোর্সে আছেন, এইটাও কিন্তু সাথে সাথে কন্টিনিউ থাকলো। তাহলে যেটা হলো যে আপনি দেশের ডিগ্রি পাশাপাশি বাইরের একটা ইন্টারন্যাশনাল ডিগ্রি, যেমন হচ্ছে আমি বলি ইউকে, তারপরে হচ্ছে আপনার মিডল ইস্টে বলেন,
তো এই দেশগুলোতে কিন্তু এমআরসিপি সিএইচ কে ওরা সবচেয়ে হাইয়েস্ট ডিগ্রি হিসাবে দেখে। যদিও আমাদের দেশে অতটা ওইরকম ভাবে এই ডিগ্রিটা রিকগনাইজড না, কিন্তু বাইরের দেশগুলোতে যাদের প্ল্যান থাকে যে বাইরের দেশে যাওয়ার, তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু এটা কিন্তু হাইয়েস্ট ডিগ্রি। যেমন হচ্ছে সিঙ্গাপুর, মালয়েশিয়া, ওদের কিন্তু নিজস্ব কোনো ডিগ্রি নাই। তো ওদের যে সেন্টার গুলোতে ক্লিনিক্যাল পরীক্ষা হয় ওইখানে ওদের পার্টিসিপেটই বেশি থাকে, আবার অন্য দেশের পার্টিসিপেটও থাকে। তো এটাতে যেটা হয় যে ওদের দেশে ওই দেশগুলোতেও যদি আপনার চাকরির প্ল্যান থাকে, তাহলে অবশ্যই এটা আপনার জন্য, আপনি ওখানেও যেতে পারেন। আরেকটা যেটা কথা বলতেছিল তুমি যে আমরা গভর্নমেন্ট জবে আছি, তো হচ্ছে আমরা দেশের বাইরে যাওয়া, এটা হচ্ছে আসলে যার যার পার্সোনাল পার্সপেক্টিভ। কেউ যদি চিন্তা করে যে আমি দেশে আসলে থাকতে চাচ্ছি না, তো সেক্ষেত্রে অবশ্যই এমআরসিপি সিএইচ হচ্ছে বেস্ট পাথওয়ে। এবং এক্ষেত্রে জেনেসিস হচ্ছে আপনাকে একদম ফুল প্রপার গাইডেন্স এর মাধ্যমে ইনশাল্লাহ আমরা ক্লিনিক্যাল পর্যন্ত আপনাদেরকে সঙ্গ দিব। ভবিষ্যতে আমাদের আরো পরবর্তী ইসের জন্য আমরা চেষ্টা করব। তো এটা আমি আপনাদের বলতে চাই যে এটা হচ্ছে ফ্যামিলিতে যে আপনি যদি চান যে আপনি দেশের বাইরে বাইরে যাবেন, দেশে থাকবেন না, সেরকম যদি আপনার পরিকল্পনা থাকে, তাহলে অবশ্যই আপনার এমআরসিপিসি এর জন্য ট্রাই করা উচিত। ইভেন আপনার যদি পরিকল্পনা নাও থাকে, আপনি এখনো আসলে জানেন না যে আপনি যাবেন কি যাবেন না, এরকম একটা যদি থাকে, তারপর আমার মনে হয় আপনি যদি এই ইন্টারন্যাশনাল ডিগ্রি গুলো করা থাকে, এবং এটা আস্তে আস্তে বাই দা টাইম, বাংলাদেশে এখনো অনেক জায়গায় প্রাইভেট জব গুলাতে এটা রিকগনাইজড, বাট আপনি পাশাপাশি আস্তে আস্তে দেখবেন যে এইগুলার হচ্ছে মানে যে গুরুত্বটা, এটা আস্তে আস্তে আরো বাড়বে। তো আমার মনে হয় যারা দেশে থাকতে চান তাদের জন্য তাদের ঝুলিতে আরেকটা ডিগ্রি যোগ হলো, সেটা তাদের জন্য আরো তাদের রেসপেক্ট, তারপর হচ্ছে তাদের চাকরির ক্ষেত্রে সব জায়গায় হচ্ছে তাদের জন্য লাভজনক হবে। তো আমি আপনাদের সবাইকে উৎসাহিত করব এমআরসিপি সিএইচ এর জন্য, কারণ এটা খুবই সিস্টেমেটিক একটা ডিগ্রি, এবং এটার মাধ্যমে আপনি শুধুমাত্র আপনার জ্ঞানকে প্রসারিত করতে পারবেন না, বরং আপনি আপনি যে এমডি কোর্সে আছেন অথবা এফসিপিএস কোর্সে আছেন, এটার ক্ষেত্রেও কিন্তু আপনার অনেকটা হেল্প হবে। মানে হচ্ছে অনেক বেসিক ক্লিয়ার হবে, কারণ ওই যে থিওরি এন্ড সায়েন্স পার্টটা এটার মধ্যে অনেক পুরো বেসিকটা আছে। তো আমরা দেখা যায় যে এমবিবিএস এর পরে ওই বেসিক জিনিসগুলো এভাবে আমাদের পড়া হয় না, কোর্সে ওইভাবে অ্যানাটমি, ফিজিওলজি এগুলো দেখা হয় না। কিন্তু আপনি যখন এইগুলা পড়বেন তখন আপনাদের এই বেসিক গুলো কিন্তু আরো বেশি কনসেপ্ট ক্লিয়ার হবে, আরো বেশি এগুলা রিভাইজ হবে। তো এগুলোর ক্ষেত্রে আপনার নলেজটাও আরো ইনরিচ হবে বলে আমি মনে করি। তো এই জন্যই আমি মনে করি যারা উম, আহ, সরকারি চাকরিতে আছেন তাদেরও আসা উচিত, এমআরসিপিসি করা উচিত। আর গভর্নমেন্ট জবে যারা নাই, প্রাইভেটে আছেন, তাদের জন্য তো সুবর্ণ সুযোগ, তাদের অবশ্যই এমআরসিপিসিএইচ এই ডিগ্রিটা করা উচিত। এবং ইনশাল্লাহ আমরা জেনেসিসে যারা আছি মেন্টররা, তো আমরা আপনাদের সাথে থাকবো, আপনাদেরকে সহযোগিতা করব এই আপনাদের চলার পথটাকে সুগম করার জন্য। থ্যাংক ইউ। ধন্যবাদ ডক্টর মুনিরা। অনেক আমরা বেশ কিছু মূল্যবান পরামর্শ পেলাম। কারণ আমাদের ওই যে সবারই প্রশ্ন থাকে যে আমি অ্যাকচুয়ালি কেন এই মুহূর্তে, অনেকেই আছি আমরা যে সিদ্ধান্তটা নিতে পারি না, বা হচ্ছে ওই যে একটা ভয় কাজ করে যে আমি এই যে, কারণ প্রত্যেকটা পরীক্ষা কিন্তু কস্টলি। তো এই কস্টলি পরীক্ষাটা কমপ্লিট করে আমার জন্য স্কোপ অ্যাকচুয়ালি কি থাকছে। তো সব মিলিয়ে অ্যাকচুয়ালি বলবো যে সিদ্ধান্ত যদি নিয়ে থাকেন যে না আমি এমআরসিপিসিএইচ এর ডিগ্রিটা অর্জন করতে চাচ্ছি, তাহলে শুরু করাটা ভালো। তো আমি এই পর্যায়ে আমি একটা ছোট্ট একটা পাওয়ার পয়েন্টের মাধ্যমে কিছু পরামর্শ বা কিছু আহ দিক নির্দেশনা থাকছে জেনেসিস এমআরসিপি সিএইচ টিমের পক্ষ থেকে। আমাদের অ্যাকচুয়ালি যে এমআরসিপি সিএইচ এর যে ব্যাচ রয়েছে, সেই ব্যাচটি শুরু হতে যাচ্ছে আগামী 14ই জানুয়ারি মাধ্যমে, 14 জানুয়ারি ক্লাসের মাধ্যমে, এবং ক্লাসগুলো হচ্ছে লাইভে, ক্লাসগুলো অনুষ্ঠিত হবে প্রতি শনি এবং মঙ্গলবার করে ক্লাসগুলো অনুষ্ঠিত হবে। তো আমাদের স্টাডি ম্যাটেরিয়াল হিসেবে কিন্তু থাকছে যে আরসিপি সিএইচ এর যে বইগুলো রয়েছে, সেই বইয়ের উপর ভিত্তি করে কিন্তু আমাদের শীট সুন্দর করে সাজানো রয়েছে। তো আমরা একে একে অ্যাকচুয়ালি প্ল্যানিংটা জানবো। তো এর প্রথমে আমরা তাহলে চলে যাচ্ছি যে এই যে এমআরসিপিসি যে আইডিয়া, এই আইডিয়াটা কিন্তু অ্যাকচুয়ালি এমনি আমরা দেখা যায় যে এমআরসিএস বা এমআরসিওজি বা এমআরসিপি এগুলোর কিন্তু বেশ জনপ্রিয়তা অনেক আগে থেকেই। তো এমআরসিপিসিএইচ এর আইডিয়াটা অ্যাকচুয়ালি যে স্প্রেড হওয়া, সেটা কিন্তু খুব বেশি দিন কিন্তু হয়নি। দেখা গেছে ইদানিং এই এমআরসিপিসিএইচ এর বিষয়ে অনেকে জানতে চায়, বা হচ্ছে চায় যে না আমারও আমারও একটি দেশি ডিগ্রি পাশাপাশি বিদেশি ডিগ্রি থাকুক। সেই
সেই হিসেবে অ্যাকচুয়ালি হচ্ছে আমরা এমআরসিপি সিএসটা বেশ গ্রহণযোগ্যতাটা এসেছে ইদানিং। আর এক্ষেত্রে বলি মোটিভেশন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি চিন্তা করছেন যে আপনি এমআরসিপি সিএচ আপনি দিবেন বা আপনি প্রস্তুতি শুরু করবেন, কিন্তু এক্ষেত্রে কিন্তু মোটিভেশন খুব গুরুত্বপূর্ণ। তো আমরা অ্যাকচুয়ালি লাইফের এমন একটা স্টেজে আছি যে যেই সময় অ্যাকচুয়ালি আপনাকে কেউ পড়তে বসতে বলবে না, বা বলবে না যে আপনি এখন একটা দ্বিতীয় আরেকটি ডিগ্রি, সাপোজ আমাদের এফসিপিএস বা কারোর ডিপ্লোমা আপনার ডিসিএইচ কোর্স বা কেউ এমডি কোর্সে আছে বা কেউ ডিগ্রি কমপ্লিট করেছে, সবার এই মুহূর্তে অ্যাকচুয়ালি আমরা হচ্ছে কোনো যে আপনাকে যে কেউ বলবে যে হচ্ছে না পড়ার কথা, সেটা কিন্তু কেউ এই মুহূর্তে বলবে না। আপনার নিজেকে নিজে কিন্তু মোটিভেট করতে হবে। আর আমরা পড়ছি হচ্ছে আরসিপিসিএইচ এর রয়্যাল কলেজ অফ পেডিয়াট্রিক্স এন্ড চাইল্ড হেলথ এর যে ডিগ্রি, যে এমআরসিপিসিএইচ, এই ডিগ্রিটা অর্জনের জন্য আমরা আমাদের প্রস্তুতি নিতে যাচ্ছি। এবং আমাদের শুধু ডক্টর মুনিরাও বলেন যে শুধু যে ইউকে কেন্দ্রিক যে কেন্দ্রিক কাজ করতে হবে তা না, মিডল ইস্টের বিভিন্ন কান্ট্রি, ইভেন সিঙ্গাপুর, মালয়েশিয়া, বিভিন্ন জায়গায় কিন্তু আপনার কাজ করার সুযোগ রয়েছে। আর এমআরসিপি সিএসটা মূলত হচ্ছে যে মেম্বারশিপ, যে মেম্বারশিপের মাধ্যমে আপনি হচ্ছে রয়্যাল কলেজে একটি ডিগ্রি, রয়্যাল কলেজে মেম্বারশিপ আপনি অর্জন করতে যাচ্ছেন এই ডিগ্রির মাধ্যমে। এবং এখানে দেখা যায় যে আমাদের পরীক্ষার ধাপগুলো বা কি সবকিছু মিলে কিন্তু আমাদের একে একে আলোচনা হয়েছে। আমরা আবারও হচ্ছে একটু ডিটেল করে আবারও বলবো যে কয়টা ধাপ বা বছরে কখন কখন পরীক্ষাগুলো হয়ে থাকে। তো এখানে আহ কেন আপনি এখন এই মুহূর্তে আপনি শুরু করতে যাচ্ছেন, এই মুহূর্তে কেন আপনার মোটিভেশন দরকার এবং কিভাবে আপনি শুরু করবেন বা কেন? তো এখানে আপনার মোটামুটি আপনার এমআরসিপি সিএসটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল রিকগনাইজড একটি ডিগ্রি, যে আপনি বাংলাদেশের একটি ডিগ্রির পাশাপাশি আপনি ইন্টারন্যাশনাল রিকগনাইজড যে ডিগ্রি সেটি আপনি আপনার ঝুলিতে নিতে যাচ্ছেন। এবং আপনি আপনার নলেজকে এনরিচ করতে যাচ্ছেন, নলেজ এনরিচ বলেন প্লাস হচ্ছে ডিগনিটি বলেন সবকিছুই। এবং হায়ার স্যালারি স্ট্রাকচার ডেফিনিটলি, এবং সেটা প্ল্যানফুলি আপনাকে আগাতে হবে। এবং আপনাকে এমন আহ আপনার প্ল্যানফুলি আপনি কোথায় অ্যাকচুয়ালি সেটেল হবেন বা সেই বিষয়ে আপনাকে হচ্ছে আগে একটু ফ্যামিলির সাথে আপনার বা ফ্যামিলি বা পারিপার্শ্বিক সবকিছু মিলিয়ে আপনাকে প্ল্যানিংটা কিন্তু করতে হবে। বিষয়টা যেন এমন না হয়ে যায় আপনি স্রোতের বিপরীতে, মানে এমআরসিপি সিএচ এর জন্য আপনি স্রোতের বিপরীতে হাঁটা শুরু করলেন, তা কিন্তু না। সবকিছু মিলে সুন্দরভাবে প্ল্যানিংটা করা, যাতে করে আপনার উপর একটা এক্সট্রা বার্ডেন না পড়ে, ঠিক আছে? কারণ এটা হচ্ছে একে তো পড়াশোনা, তারপর হচ্ছে ফিনান্সিয়াল যে কস্ট ইফেক্টিভ বলবো না, কস্টলি একটা এক্সাম, ঠিক আছে? তো সেক্ষেত্রে আসলে স্রোতের বিপরীতে হেঁটে কিন্তু আপনি এই ডিগ্রিটা অর্জন করাটা আপনার জন্য কঠিন হয়ে যাবে। সেক্ষেত্রে প্ল্যানিংটা গুরুত্বপূর্ণ, সেটা ফ্যামিলি তারপর হচ্ছে সারাউন্ডিং সবকিছু মিলিয়ে প্ল্যানিংটা করতে হবে, একা একা প্ল্যান করা যাবে না। আহ আচ্ছা, এমআরসিপি সিএস অ্যাকচুয়ালি কমপ্লিট করার পরে তারপর আপনি যখন ভবিষ্যতে আপনি দেখা যায় জিএমসি রেজিস্ট্রেশন বা সবকিছু মিলে ওই বিষয়গুলো পরবর্তীতে আসবে, যে আপনার রেজিস্ট্রেশন বা কি করা ওগুলো পরবর্তী। এখন আমরা চলে যাই সরাসরি শুরুর দিকে, যে কি কি পরীক্ষা রয়েছে। এখানে রয়েছে ফাউন্ডেশন অফ প্র্যাকটিস, যেটা কিনা থিওরি এক্সাম, রয়েছে থিওরি অ্যান্ড সায়েন্স, এটাও থিওরি এক্সাম। থিওরি এক্সাম টোটাল হচ্ছে তিনটা, আপনার ফাউন্ডেশন অফ প্র্যাকটিস এন্ড থিওরি অ্যান্ড সায়েন্স, এই দুটো হচ্ছে পার্ট 1 এর মাঝে। আর অ্যাপ্লাইড নলেজ অফ প্র্যাকটিস বা একিপি, এটা হচ্ছে পার্ট 2। আর সব শেষে রয়েছে আপনার ক্লিনিক্যাল এক্সাম, ঠিক আছে? ক্লিনিক্যাল এক্সাম, তাহলে টোটাল থিওরি এক্সাম আপনার তিনটা আর হচ্ছে ক্লিনিক্যাল এক্সাম একটা। তো এই ক্ষেত্রে একটা পজিটিভ দিক হচ্ছে আপনি যখন পার্ট 1 এর মানে ফাউন্ডেশন অফ প্র্যাকটিস এক্সামটি সম্পূর্ণ করবেন, তখন কিন্তু আপনি অটোমেটিক্যালি ইউকে ডিসিএইচ ক্লিনিক্যালের জন্য আপনি এলিজিবল হয়ে যাবেন। তার মানে আপনি এমআরসিপি সিএইচ এর পার্ট 1 দিয়ে আপনি দুটা ডিগ্রির দিকে কিন্তু ইউকে, যে আমাদের স্পিকার ডক্টর মুনিরা এবং ডক্টর মুবিন আপু দুজনেরই কিন্তু এমআরসিপি সিএইচ এর ডিসিএইচ আপনি ইউকে যে ডিসিএইচ ওনারা সম্পূর্ণ করেছেন এবং একই সাথে, ঠিক আছে? তো সেক্ষেত্রে বলবো যে এটা একটা খুবই ভালো একটা অপরচুনিটি। আচ্ছা, পার্ট 1 এর ক্ষেত্রে ফপেন্টাস, আর হচ্ছে পার্ট 2 তো বলেছি যে একেপি, এবং পার্ট 3 যেটা কিনা ক্লিনিক্যাল। তো সেক্ষেত্রে চাইলে ফপেন্টাস একসাথেও দেওয়া যায়, আলাদাও দেওয়া যায়, যেটা ডক্টর কানিজ ফাতেহা ম্যামও বললেন যে একসাথে দিয়ে দেওয়াটাই ভালো, কারণ দুটোর পড়া মোটামুটি অলমোস্ট কাছাকাছি। জাস্ট ফাউন্ডেশন অফ প্র্যাকটিসের গাইডলাইন কেন্দ্রিক আপনাকে পড়তে হচ্ছে ক্লিনিক্যাল বেস, আর এদিকে হচ্ছে আপনার থিওরি এন্ড সায়েন্স আপনাকে আপনার বেসিক আপনাকে পড়তে হচ্ছে। আপনার সিলেবাসটা জানা খুব গুরুত্বপূর্ণ। সিলেবাসের ক্ষেত্রে বলবো যে আরসিপিসিএইচ এর খুব সুন্দর একটা সিলেবাস রয়েছে, যেখানে কিনা এই এই প্রত্যেকটা টপিক থেকে কিন্তু প্রশ্ন, নির্দিষ্ট পার্সেন্টেজ পরিমাণ একটা প্রশ্ন আপনার কিন্তু থাকছে এই টোটাল সিলেবাস কিন্তু। এখানে যেমন আপনার কার্ডিওলজি রয়েছে, ডার্মাটোলজি, প্রশ্ন কিন্তু থাকছে। বা অ্যাডোলেসেন্ট, যেমন আমাদের যদি আমাদের কাছে নতুন মানে এমআরসিপি সিএইচ এর প্রস্তুতির ক্ষেত্রে, যেমন আমরা কেউ এফসিপিএস এর প্রস্তুতি নিয়েছি বা হচ্ছে রেসিডেন্সি ডিপ্লোমা প্রস্তুতি নিয়েছি, সেক্ষেত্রে
সেক্ষেত্রে বলবো যে কিছু কিছু টপিক আপনার কাছে একটু নতুন হবে, যেমন অ্যাডোলেসেন্ট, এটা আপনাকে একটু আলাদা করে পড়তে হবে। বিহেভিয়ারাল সায়েন্স, সাইকিয়াট্রি, এগুলো আপনাকে একটু আলাদা করে পড়তে হবে। ইমার্জেন্সি মেডিসিন, এটা একটু ইউকে এর জন্য একটু আলাদা। আমাদের স্টাডি ম্যাটেরিয়াল গুলো কিন্তু খুবই চমৎকার, যে আরসিপিসিএইচ এর যে বইগুলো খুবই চমৎকার। আহ সেক্ষেত্রে আপনার অনেক কিছু দেখা যায়, পড়াটা পড়ে ভালো লাগবে এই পড়াগুলো। ইথিক্স অ্যান্ড ল, এই অংশটুকু আপনাকে গুরুত্ব দিতে হবে, কারণ এখানে খুব গুরুত্ব বহন করে, ভালো মার্কসের প্রশ্ন আসে। তারপর মেটাবলিজম এর মেটাবলিক মেডিসিন, এই অংশগুলো কিন্তু আমরা আমাদের আমাদের বাংলাদেশের এন্ট্রান্স এক্সামের জন্য কিন্তু খুব একটা প্রয়োজন হয় না, কিন্তু ইউকের এমআরসিপি সিএচ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ এই টপিক। এরপর চলে যায় যেমন প্যালিয়েটিভ মেডিসিন, পেইন মেডিসিন, পেশেন্ট সেফটি, তারপর হচ্ছে আপনার সেফ গার্ডিং, এই অংশগুলো আপনাকে আলাদা করে একটু গুরুত্ব দিতে হবে, কারণ এগুলো একটু আপনার বাংলাদেশের যে এন্ট্রান্স এক্সাম, সেই এক্সাম গুলোতে অ্যাকচুয়ালি আমাদের এই টপিকগুলো খুব বেশি একটা পড়তে হয় না। বাকি যেগুলো আছে, যেমন আপনার এদিকে হচ্ছে কার্ডিওলজি, ডার্মাটোলজি, এন্ডোক্রাইন, জেনেটিক্স, গ্যাস্ট্রোএন্টারোলজি, ইনফেকশন, নিউরোলজি, এগুলো কিন্তু আপনার কমন টপিক। এগুলো বলবো যে আপনি নিজেকে এনরিচ করার একটা সুযোগ পাবেন, ঠিক আছে, আরসিপিসিএচ এর বইগুলো। এবং বইগুলো হচ্ছে বলবো যে গাইডলাইন বলুন বা হচ্ছে আদার যে কেসেস বই বা টেক্সট বুক গুলো, সেগুলো হচ্ছে আপনার একটু দেখা যায় সিস্টেমেটিক্যালি অ্যাকচুয়ালি ওভাবে করে সাজানো, কিন্তু বইগুলো চমৎকার। তো আমরা জেনেসিস এমআরসিপি সিএস টিম এর পক্ষ থেকে, যেমন আপনি কার্ডিওলজি আপনি পড়তে যাচ্ছেন, কার্ডিওলজি ক্লাসে আমরা হচ্ছে কার্ডিওলজির যে সায়েন্স অফ পেডিয়াট্রিক্স বইটি, তারপর হচ্ছে আপনার ইলাস্ট্রেটেড টেক্সট বুক পেডিয়াট্রিক্স এর অংশ, তারপর হচ্ছে থিওরি অ্যান্ড সায়েন্সের যে হচ্ছে কেসেস বই, যে যে কেসগুলো কার্ডিওলজির আছে, বা ফাউন্ডেশন অফ প্র্যাকটিসের যে যে কেসগুলো রয়েছে, সবকিছু মিলিয়ে কিন্তু এই একটা স্টাডি ম্যাটেরিয়াল বা শীট তৈরি করা হয়েছে, যেটা আপনাদের ক্লাসেও ফলো করা হবে। আহ এরপর চলে যাই, ফাউন্ডেশন অফ প্র্যাকটিসের এক্সাম অ্যাকচুয়ালি হচ্ছে আপনার 2 ঘন্টা করে হয়ে থাকে, এবং 2 ঘন্টার মাঝে আপনার এখানে ইএমকিউ কিন্তু আপনার বাদ দিয়ে দিয়েছে, এখন কিন্তু কোনো ইএমকিউ নেই, এখন টোটাল আপনার 100টা কোশ্চেন হচ্ছে আপনার কি এসবিএ বা বেস্ট অফ ফাইভ, এবং পরীক্ষা হয় আপনার 2 ঘন্টায়, ঠিক আছে, 2 ঘন্টায়। এবং এখানে অ্যাকচুয়ালি কোনো নেগেটিভ মার্কিং কিন্তু নাই। আরেকটা হচ্ছে আপনার পাস মার্কও কিন্তু নির্দিষ্ট নয়, এক এক সময় এক এক আপনার পার্সেন্টেজ আপনার পাস মার্ক থেকে থাকে। আচ্ছা, এরপর হচ্ছে আপনার থিওরি এন্ড সায়েন্স, যদি বলি থিওরি এন্ড সায়েন্সও সেম, এখানে আপনার কোনো ইএমকিউ থাকছে না, এখানে থাকছে হচ্ছে এসবিএ বা বেস্ট অফ 5, 100টা, এবং হচ্ছে আপনার কি এসবিএ বা বেস্ট অফ 5, সময় হচ্ছে 2 ঘন্টা, ঠিক আছে, 2 ঘন্টা সময়। তো এখানেও নেগেটিভ মার্কিং নেই। আপনার জন্য ভালো হয় যে আপনি যদি, মানে যদি কারো এক্সট্রা বার্ডেন আপনার বা এক্সট্রা আলাদা কোনো প্রেশার না থাকে, যদি ভাবেন যে না আমি একবার মানে এখানে হচ্ছে একটা বলবো যে উভয় একটা দ্বন্দ্ব, পড়ার জন্য যদি যথেষ্ট পরিমাণ সময় থাকে, তাহলে একসাথে দিয়ে দেওয়াটা ভালো, কারণ সেক্ষেত্রে ফিনান্সিয়াল বার্ডেনটা একটু কম পড়ে। আপনার 775 পাউন্ডের মতো পড়ে ফাউন্ডেশন অফ প্র্যাকটিস এন্ড থিওরি এন্ড সায়েন্স, যদি আপনি একবারে দেন। আর যদি হচ্ছে আপনি আলাদা করে দেন, ঠিক আছে, যদি আপনি দেখেন যে আপনার জব বা রেসপন্সিবিলিটি সব মিলে আপনি একসাথে পড়ার সুযোগ হচ্ছে না, সেক্ষেত্রে আপনি আলাদা করে দিতে পারেন। সেক্ষেত্রে অ্যামাউন্টটা একটু বেশি আসে, 455 পাউন্ডের মতো করে। থিওরি এন্ড সায়েন্সও 455 পাউন্ড, ফাউন্ডেশন প্র্যাকটিসও 455 পাউন্ড। এরপর চলে আসি আপনার একিপি বা অ্যাপ্লাই নলেজ অফ প্র্যাকটিস। এখন আমি একটু আবার ব্যাকে যাই। কেউ যদি মনে করে যে না আমি আলাদা আলাদা করে দিতে চাচ্ছি ফপ এন্ড টেস্ট, তাহলে আপনি 4 মাসের ব্যবধানে পরীক্ষা দিতে পারবেন, কারণ প্রতি 4 মাস পর পরই পার্ট 1 পরীক্ষা হয়ে থাকে, যেটা কিনা আপনার ফেব্রুয়ারি, জুন, অক্টোবরে, ঠিক আছে। আর পার্ট 2টা চলে যায় হচ্ছে পরীক্ষা, এখানেও বছরে 3টা সেশনে পরীক্ষা হয়ে থাকে, জানুয়ারি, মে এবং সেপ্টেম্বর। তো কেউ যদি চায় যে আমি হচ্ছে সাপোজ আপনার সাপোজ সামনের জুনে আপনি হচ্ছে এমআরসিপিসিএস পার্ট 1 দিচ্ছেন, আপনি চাইলে কিন্তু ওই সেম বছরে সেম সেশনে সেপ্টেম্বরে কিন্তু আপনি পার্ট 2টা পরীক্ষাটাও দিয়ে দিতে পারছেন। দ্যাট মিনস আপনাকে কিন্তু একটা নির্দিষ্ট, আপনি যদি চান আপনি কিন্তু তাড়াতাড়ি এই ডিগ্রিটা অর্জন করতে পারবেন, কারণ প্ল্যানিংটা সেভাবে আপনাকে করে নিতে হবে। আর ক্লিনিক্যালের ক্ষেত্রেও দেখা যায় যে বাংলাদেশে অ্যাকচুয়ালি হচ্ছে পার্ট 1 এবং পার্ট 2 জন্য কোনো টেস্ট সেন্টার নাই, অনলাইনে নিজ দায়িত্বে পরীক্ষাটা দিতে হয়। ইন্টারনেট নিজ দায়িত্ব বলতে ইন্টারনেট সংযোগ বলেন, সিকিউরিটি বলেন, সবকিছু। আর পার্ট 3 বা ক্লিনিক্যালের ক্ষেত্রে অ্যাকচুয়ালি অনলাইনে দেওয়ার সুযোগ নেই, এখানে আপনাকে টেস্ট সেন্টারে যেতেই হবে। আচ্ছা, আর এখানে কি কোথায় কোথায় আপনার আপনার টেস্ট সেন্টার রয়েছে সেটা উল্লেখ করা হয়েছে, যে আপনার যেমন ইন্ডিয়া, আপনার শ্রীলঙ্কা, নেপাল, তারপর হচ্ছে আপনার কাতার বা পাকিস্তান,
এছাড়া হচ্ছে আপনার ইউকে তেও আপনি গিয়ে দিতে পারছেন, বা মালয়েশিয়া, সিঙ্গাপুর, এই বিভিন্ন জায়গায় আপনি দিতে পারছেন। আচ্ছা, আমি কস্টের ক্ষেত্রে যদি বলি, আবারও বলছি যে আপনি একসাথে দিয়ে দিলে কস্টটা একটু কম পড়ে, 755 পাউন্ড। কিন্তু আপনি যদি আলাদা আলাদা করে দিতে চান তাহলে কি হবে, 455 আলাদা করে, ঠিক আছে? তো সেক্ষেত্রে অ্যাকচুয়ালি হচ্ছে বলবো যে কস্ট ইফেক্টিভ না। তবে এটা একটু আপডেট হয়েছে, ঠিক আছে, আর একটু আপডেট হয়েছে, কারণ প্রতিবারই হচ্ছে আপনার কস্টটা একটু বাড়ে। আমরা আপনাকে আবার একটু স্পষ্ট করে বলি, 450 ফব আলাদা করে 455, দ্যাটস ওকে। ট্যাস 455, এটাও ওকে, কিন্তু এই ফাও পেন টাস একসাথে যে যদি দিতে চান সেটা একটু বেড়েছে, 775 পাউন্ড। আর যদি কেউ হচ্ছে পার্ট টু এর ক্ষেত্রে হচ্ছে 895 পাউন্ড, ঠিক আছে? এই রিসেন্টলি এটা আপডেট হয়েছে। তো সব মিলিয়ে অ্যাকচুয়ালি বলবো যে আপনি যদি প্ল্যান করেন তাহলে একসাথে দিয়ে দেওয়াটা ভালো, কারণ এখানে 775 পাউন্ডে আপনি পার্ট ওয়ানটা একসাথে দিতে পারছেন, কিন্তু আপনি যদি আলাদা আলাদা করে দেন তাহলে 455 প্রায় আপনার অনেকটুকু এক্সট্রা কিন্তু আপনাকে দিতে হচ্ছে। আপনার ফিনান্সিয়াল বার্ডেনটা বেশি পড়ছে। আর ক্লিনিক্যালের ক্ষেত্রে অ্যাকচুয়ালি হচ্ছে সেন্টার টু সেন্টার ভ্যারি করে। যেমন নেপালে একরকম, বা ইউকে তে একরকম, ইন্ডিয়াতে একরকম, পাকিস্তানে এটা ভ্যারি করে। তবে আমাদের দেশের জন্য ম্যাক্সিমামই হচ্ছে নেপালটা আমাদের দেশের জন্য হচ্ছে ফিজিবল আমাদের আমাদের জন্য। আচ্ছা, আর পরীক্ষার সেশন আবারও বলি, ফাউন্ডেশন অফ প্র্যাকটিস, থিওরি এন্ড সায়েন্স, ফপ এন্ড টাস হয়ে থাকে প্রতি বছর ফেব্রুয়ারি, জুন, অক্টোবর। আর অ্যাপ্লাইড নলেজ অফ প্র্যাকটিস বা একিপি হয়ে থাকে আপনার জানুয়ারি, মে, সেপ্টেম্বর। আর ক্লিনিক্যাল ইউজুয়ালি হয়ে থাকে আপনার জানুয়ারি, ফেব্রুয়ারি, মে, জুন, আর হচ্ছে অক্টোবর, নভেম্বরের দিকে। তো আমরা আমাদের যে সুযোগ, যে অপরচুনিটি, সেটা নিয়ে ডক্টর মুনিরা অলরেডি বলেছেন যে কাজের ক্ষেত্রে আপনার জন্য অবশ্যই সুযোগ থাকছে, এবং মানে হাই স্যালারি আপনার জব আপনার জন্য থাকছে, এবং স্কোপ থাকছে আপনি দেশে বা দেশের বাইরে কাজ করার। আর প্ল্যানিংটা তাহলে আপনাকে সুন্দর করে করে ফেলতে হবে, প্ল্যানিংটা যেন চমৎকার হয়। এবং আমাদের এমআরসিপি এর যে ব্যাচ, যেটা আজকে ওরিয়েন্টেশনের মাধ্যমে যাত্রা শুরুতে যাচ্ছে, আগামী 14ই আপনার জানুয়ারি প্রথম ক্লাস। আমাদের আমাদের জেনেসিসের যে ইতিমধ্যে কিন্তু আম, আমাদের কিন্তু অফার চলমান, ঠিক আছে? আমাদের কিন্তু ডিসকাউন্ট অফার চলমান। আপনারা যদি ব্যাচে যুক্ত হতে চান তাহলে এই অফার চলাকালীন সময়ে আগামী 10 জানুয়ারির মধ্যে সিদ্ধান্তটা নিয়ে আপনি যুক্ত হয়ে যেতে পারেন, যদি আপনার টার্গেট জুন আপনার 2025-এর এমআরসিপিসিএইচ পার্ট 1 হয়ে থাকে। প্ল্যান করলেই সেটা এক্সিকিউশন হবে, প্ল্যান করে সেটা দ্রুত এক্সিকিউশন করে ফেলাটাই বুদ্ধিমানের কাজ, যাতে করে রেজাল্ট আপনি তাড়াতাড়ি চলে আসে আপনার জন্য, এবং সুন্দর রেজাল্ট। সেক্ষেত্রে ওই একইভাবে আপনার পড়ার ক্ষেত্রে আপনার প্ল্যানিংটা হতে হবে সুন্দর এবং হচ্ছে অর্গানাইজড। আপনাদের সবার জন্য অ্যাকচুয়ালি অনেক অনেক শুভকামনা, যে যারা এমআরসিপিসিএইচ এর কথা ভাবছেন, ইনশাল্লাহ সিদ্ধান্তটা একটা ভালো সিদ্ধান্ত হবে। ইনশাল্লাহ দেশ এবং দেশের বাইরে সব জায়গায় কর্মক্ষেত্রে আপনি এমআরসিপিসিএইচ এই ডিগ্রির মাধ্যমে আপনার আম, অনেক সুবিধা সুবিধা বলবো, যে ব্লেসিংসই বলবো, যে আপনি দেশের বাইরে যাওয়ারও স্কোপ আপনার থাকছে, দেশের বাইরে লাইফ আপনার নিজেকে আপডেট করা বা সবকিছু মিলিয়ে ইন্টারন্যাশনাল রিকগনাইজড একটা ডিগ্রি আপনি পাচ্ছেন। অথবা দেশেও যদি থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনার জন্য হচ্ছে আপনার গভর্নমেন্ট বলেন, প্রাইভেট বলেন, আপনি বেশ একটা সম্মানের জায়গা, এবং সম্মানের জায়গা যেহেতু বলেছি, সেক্ষেত্রে হচ্ছে আপনার যে স্যালারিটাও কিন্তু আপনার হাই গ্রেড স্যালারি আপনার হয়ে থাকে। তবে অ্যাকচুয়াল হাই গ্রেড স্যালারি যদি আপনার হাই স্যালারি যদি চান, হাই গ্রেড না, হাই স্যালারি যদি চান, সেক্ষেত্রে হচ্ছে ইউকে বা হচ্ছে মানে দেশের বাইরে আপনার জন্য বেস্ট হবে। আর যদি মনে করেন যে না, আমি বাংলাদেশেই থাকতে চাই, তাহলে বাংলাদেশেও সুযোগ আছে, বিভিন্ন কর্পোরেট হসপিটাল গুলোতেও কিন্তু আপনার ভালো স্যালারিতে আপনার জব অপরচুনিটি রয়েছে। তবে সেটা হচ্ছে আপনার ইউকের সমসাময়িক আপনার হবে না, এ আর কি। আর এছাড়া বলবো যে এমআরসিপিসিএইচ এর ক্ষেত্রে জেনেসিস যে এমআরসিপিসিএইচ টিমের পক্ষ থেকে আমাদের পরামর্শ থাকবে যে সিদ্ধান্তটা আপনি নিয়ে ফেলুন, শুরুটা করে ফেলুন, যাতে করে স্বপ্নটা খুব দ্রুত পূরণ হয়ে যায় আল্লাহর রহমতে, যেন আপনি প্রস্তুতিটা সুন্দর করে নিতে পারেন। আর স্টাডি ম্যাটেরিয়াল ক্ষেত্রে বলবো যে যেহেতু আমাদের এবারের জুন 2025 সেশনে আপনার যে ব্যাচটি শুরু হতে যাচ্ছে, সেখানে কিন্তু আমরা স্টাডি ম্যাটেরিয়াল হিসেবে কিন্তু আমাদের চমৎকার শীট আপনাদের প্রোভাইড করে থাকবো। আর সিপিসিএইচ এর বইগুলো দেখা যায় এক একটা এক এক ভাবে দেয়া, যেমন একটা কেস বই হচ্ছে এক একটা কেস এক এক জায়গায়। তো এই সবকিছু মিলে গুছিয়ে আপনার পড়াটাকে নিয়ে আসা হয়েছে জেনেসিস এমআরসিপিসিএইচ এর যে শীট গুলো রয়েছে তাতে।
তো আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো যে আপনারা খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে নিজের সাথে বোঝাপড়া করে দ্রুত এমআরসিপিসিএইচ এর যাত্রা শুরুর সিদ্ধান্তটা নিয়ে ফেলুন। ইনশাআল্লাহ আপনার প্ল্যানফুলি আগালে আপনার ঝুলিতে আপনার এমআরসিপিসিএইচ যে ডিগ্রিটি বা রয়্যাল কলেজের মেম্বারশিপ তা আপনি অর্জন করতে যাচ্ছেন খুব শীঘ্রই। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। আমরা আমাদের আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রাম এখানেই শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।